বাংলাদেশে হিন্দুদের উপর হামলা ভারতীয় মিডিয়ার গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না। চিন্ময় ন্যায় বিচার পাবে আশা দিল্লির। পরমাণু অস্ত্র তৈরির খুব কাছে ইরান, বাড়ছে কি ইসরায়েলের বিপদ? যুদ্ধবিরতি চুক্তি ভেঙে লেবাননে হামলা ইসরায়েলের, গাজায় দুর্ভিক্ষ খুব সন্নিকটে, সতর্কতা জাতিসংঘের। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলাদেশের ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। এবারে পুরো খবর। বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারকে দায়িত্ব নিয়ে কাজ করার আহ্বান জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়া দিল্লি বলছে হিন্দুদের উপর হামলা ভারতীয় মিডিয়ার গুঞ্জন বলে উড়িয়ে দেওয়া যায় না। শুক্রবার চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। সংবাদ সম্মেলনে ভারতের সাংবাদিকরা হিন্দু সহ সংখ্যালঘুদের উপর নির্যাতন বেড়ে যাবার অভিযোগ এনে নানা প্রশ্ন করেন। ওই সময় রণধীর জয়সওয়াল বলেছেন, হিন্দুদের উপর হামলা নিয়ে ভারত বাংলাদেশের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে। হিন্দুদের উপর হুমকি এবং হামলার বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে জোরালোভাবে উপস্থাপন করেছে ভারত। বাংলাদেশ সরকারকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, এটিই ভারতের স্পষ্ট বার্তা। এছাড়া চিন্ময় দাসের বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া স্বচ্ছ এবং ন্যায় বিচারের ভিত্তিতে হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন রণধীর জয়সওয়াল। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকে প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন সংগঠন। এরই অংশ হিসেবে গতকাল কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা। ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ব্যাপক ধস্তাধস্তি হয়, আহত হন এক পুলিশ সদস্য। বিস্তারিত মীর ফজলে রাব্বির ডেস্ক রিপোর্টে। গ্রেফতারের ঘটনা ঘটল বাংলাদেশে, আর সেই ইস্যুতে বিক্ষোভ সংঘর্ষে জড়িয়ে পড়লেন ভারতীয়রা। কট্টর হিন্দুত্ববাদী সংগঠন হিন্দু মহাসভার সদস্যদের হামলায় আহত হলেন কলকাতার এক পুলিশ সদস্য। রাষ্ট্রদ্রোহের মামলায় বাংলাদেশ সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর থেকেই প্রতিবাদ জানিয়ে আসছে ভারতের বিভিন্ন হিন্দুপন্থী সংগঠন। এরই অংশ হিসেবে গতকাল কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশন ঘেরাও করতে সেখানে যাওয়ার চেষ্টা করে হিন্দু মহাসভা নামে একটি সংগঠন। ওই সময় পুলিশের সঙ্গে হিন্দু মহাসভার সদস্যদের ব্যাপক ধস্তাধস্তি হয়। হিন্দু মহাসভার সদস্যরা যখন বাংলাদেশের উপ হাইকমিশনের কাছে পৌঁছে যায় তখন তাদের বাধা দেয় পুলিশ। ওই সময় সংগঠনটির কয়েকজন সদস্যকে গ্রেফতার করা হয়। এতে ক্ষুব্ধ হয়ে মহাসভার সদস্যরা পুলিশের ওপর হামলা চালান। এতে ঘটনাস্থলেই এক পুলিশ সদস্য আহত হন। পরে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। একই দিনে বিক্ষোভের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চ। সংগঠনটির সদস্যরা শিয়ালদহ থেকে বাংলাদেশের উপ হাইকমিশনের দিকে আগাতে থাকলে তাদের ব্যারিকেড দিয়ে আটকে দেয় কলকাতা পুলিশ। কিন্তু বঙ্গীয় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা পুলিশের দেওয়া পরপর দুটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেঁধে যায় বিক্ষোভকারীদের। এক পর্যায়ে লাঠিচার্জ করে পুলিশ। পরে রাস্তার মধ্যে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা যায় বিক্ষোভকারীদের। এছাড়া নেচে গেয়ে কীর্তন করে চিন্ময় গ্রেফতারের প্রতিবাদ জানান কলকাতার ইসকন সদস্যরা। গত 25 অক্টোবর বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চ বন্দর নগরী চট্টগ্রামে সমাবেশ করে। চিন্ময় কৃষ্ণ দাস এই মঞ্চের মুখপাত্র। ওই সমাবেশে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ আইনে চিন্ময় সহ 19 জনের বিরুদ্ধে মামলা করা হয়, যার প্রেক্ষিতে গত 25 নভেম্বর রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপরই চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও তাকে জামিন না দেওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের এমন বিবৃতির কড়া প্রতিবাদ জানায় বাংলাদেশ। ভারতের বিবৃতিকে ভিত্তিহীন উল্লেখ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ভারতের এমন বক্তব্য দুই প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব ও বোঝাপড়ার চেতনার পরিপন্থী। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে ভারতের সংসদ লোকসভায় পর্যন্ত আলোচনা হয়েছে। এছাড়া চিন্ময় দাস ও সংখ্যালঘুদের ওপর হামলা বেড়ে যাওয়ার কথিত অভিযোগ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে, আজ বাংলাদেশ ইস্যু নিয়ে ভারতের পার্লামেন্টে বিবৃতি দিতে পারেন জয়শঙ্কর। তবে বিশ্লেষকদের অনেকের দাবি, বাংলাদেশ ইস্যুকে অতিরঞ্জিত করে রাজনৈতিক ফায়দা নেয়ার চেষ্টা করছে বিজেপি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।
ইরানের বিরুদ্ধে বরাবরই সামরিক স্বার্থ পারমাণবিক কার্যক্রম চালানোর অভিযোগ করে আসছে পশ্চিমা দেশগুলো। সম্প্রতি নতুন আরও 6,000-এরও বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ বসানোর কথা জানিয়েছে তেহরান। এর মধ্য দিয়ে দেশটি পরমাণু অস্ত্র তৈরির পথে অনেকটুকু এগিয়ে গেল আশঙ্কা ইসরায়েল এবং তার মিত্রদের। অনেক বিশ্লেষকদের ধারণা এমন কিছু আঁচ করেই হয়তো লেবাননের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করে ইরানের দিকে পূর্ণ মনোযোগ দিতে চান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন হাফিজুল ইসলাম। পশ্চিমা দেশগুলোর পক্ষ থেকে ইরানের উপর নতুন করে আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। এমন কিছু ঘটলে পরমাণু অস্ত্র তৈরি করা থেকে আর বিরত থাকবে না ইরান। বিষয়টি নিয়ে সতর্কবাণী উচ্চারণ করেছেন তেহরানের এক শীর্ষ কূটনীতিক। সম্প্রতি ইউরেনিয়াম সমৃদ্ধ করার কেন্দ্রগুলোতে আরও 6,000-এর বেশি পারমাণবিক সেন্ট্রিফিউজ স্থাপনের পরিকল্পনা করেছে ইরান। জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার এক গোপন প্রতিবেদনের বরাত দিয়ে এসব তথ্য দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এমন পরিস্থিতিতে প্রশ্ন উঠেছে, পরমাণু অস্ত্র তৈরির কতটা কাছে আছে ইরান? এতে করে কি আগের চেয়ে বাড়বে ইসরায়েলের বিপদ? মধ্যপ্রাচ্যে অঘোষিত একমাত্র পরমাণু অস্ত্রের অধিকারী দেশ ইসরায়েল। প্রকাশ্যে বিষয়টি স্বীকার না করলেও সামরিক বিশ্লেষকদের ধারণা আরও আগেই পারমাণবিক অস্ত্রের মালিকানা পেয়েছে তেল আবিব। শক্তির দিক থেকে এগিয়ে থাকতে ইরানের মতো কোনো শত্রু রাষ্ট্র যাতে এই সমরাস্ত্র তৈরি করতে না পারে অথবা কিনতে না পারে সেই ব্যাপারে সবসময় সতর্ক থাকে ইসরায়েল। এর জেরে এবারও ইরানের পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়া ঠেকাতে সবকিছু করবে তেল আবিব, এমন হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বড় বড় কথা বললেও আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা পাত্তা না দিয়ে কতদিন টিকবেন যুদ্ধবাজ এই নেতা? লেবাননে যুদ্ধবিরতি কার্যকরের পরপরই ইরানের দিকে নজর দেবে ইসরায়েল। কিছুদিন আগেই এমন ইঙ্গিত দিয়েছিলেন বেনিয়ামিন নেতানিয়াহু। যুদ্ধবিরতি চুক্তির প্রতিক্রিয়ায় ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডসের কমান্ডার মেজর জেনারেল হোসাইন সালামি জানান, এর মধ্য দিয়ে কৌশলগতভাবে জয়ী হয়েছে লেবানন আর পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ইসরায়েল। আইআরজিসির বরাতে এই খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহর নিউজ। কয়েকটি ফ্রন্টে লড়াই চালাতে গিয়ে কঠিন বেকায়দায় পড়েছিল তেল আবিব। অনেক বিশ্লেষকের ধারণা সেই পরিস্থিতি থেকে বাঁচতেই যুদ্ধবিরতি মেনে নিয়েছেন নেতানিয়াহু। তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে আলোচনা শুরু করছে ইরান। এর মাঝেই অতিরিক্ত সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা দিল দেশটি। বর্তমানে ইরানের দুই ভূগর্ভস্থ কেন্দ্র নাতাঞ্জ ও ফার্ডোতে এবং নাতাঞ্জে মাটির উপরিভাগের একটি পাইলট কেন্দ্রে 10,000-এর বেশি সেন্ট্রিফিউজ আছে। নতুন করে আরও 6,000-এর বেশি সেন্ট্রিফিউজ স্থাপনের ঘোষণা পশ্চিমা শক্তি ও ইসরায়েলের জন্য হয়ে উঠেছে অস্বস্তির কারণ। ইরান সবসময় বলে আসছে পারমাণবিক অস্ত্র তৈরি করার কোনো ইচ্ছে নেই তাদের। পরমাণু অস্ত্রের বিরুদ্ধে ফতুয়াও জারি করেছিলেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তবে এসব কথা মানতে নারাজ পশ্চিমা শক্তিধর দেশগুলো। তাদের দাবি, পারমাণবিক বোমা তৈরি করা ছাড়া কোনো দেশ 60% পর্যন্ত পরিশুদ্ধ ইউরেনিয়াম জমা করে না। এই ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধ করার অর্থই হচ্ছে পরমাণু সমরাস্ত্র বানানোর খুব কাছাকাছি আছে ইরান। তবে সত্যিকার পরিস্থিতি যেমনই হোক, তেহরানের চোখ রাঙানিতে আরও বাড়বে নেতানিয়াহুর দুশ্চিন্তা। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে লেবাননের অন্তত 6টি স্থানে গুলি এবং রকেট হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। লেবাননের খিয়াম গ্রামে প্রবেশ করেছে 4টি ইসরায়েলি ট্যাঙ্ক। গোলা হামলা হয়েছে মারকাবা এবং তালুসা শহরে। ইসরায়েলি বাহিনীর দাবি, সন্দেহভাজন কয়েকজনকে লক্ষ্য করে হামলা চালাতে বাধ্য হয় আইডিএফ। এরই মধ্যে গাজায় হামলা চালিয়ে অন্তত 33 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। নিরাপদ পানি এবং খাবারের অভাবে উপত্যকাটিতে দুর্ভিক্ষ খুবই সন্নিকটে বলে সতর্ক করেছে জাতিসংঘ। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি চুক্তির সব নিয়ম ভেঙে ফের লেবাননে হামলা শুরু করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের সীমান্তবর্তী বেশ কয়েকটি শহরে গুলি ও রকেট হামলা চালিয়েছে তারা। খিয়াম গ্রামে মোতায়েন করেছে 4টি ট্যাঙ্ক। গোলা হামলা চালিয়েছে লেবাননের মারকাবা এবং তালুসা শহরে। এতে বাড়ি ফিরতে চাওয়া লেবাননবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ইসরায়েলি বাহিনীর দাবি, সন্দেহভাজন শত্রুপক্ষকে লক্ষ্য করে এসব হামলা চালায় আইডিএফ। পরিস্থিতি খারাপের দিকে যাওয়ার শঙ্কা করছেন বিশ্লেষকরা। আতঙ্কের মধ্যেও লেবাননের বাসিন্দারা মনোবল ধরে রাখতে চান। নিজ ঠিকানায় ফিরে বাড়িঘর নতুন করে নির্মাণ করতে চান তারা। বাসিন্দারা বিশ্বাস করেন, এই যুদ্ধবিরতির মধ্য দিয়ে তারা আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। যুদ্ধে আমাদের সবার কম বেশি ক্ষতি হয়েছে। যারা শহীদ হয়েছে তাদের ফিরে পাওয়া সম্ভব না, কিন্তু যারা বেঁচে আছে তাদের নতুন করে সব গুছিয়ে নিতে হবে। আল্লাহর উপর ভরসা করে আমরা নিজ ঠিকানায় ফিরেছি। তিনি আমাদের ক্ষতিপূরণ দেবেন। সময়ের সাথে সাথে সব স্বাভাবিক হয়ে আসবে, এটাই প্রত্যাশা। শুধু লেবাননে নয়, এখনও নিয়মিত হামলা চলছে গাজায়। এরই মধ্যে কমপক্ষে 33 ফিলিস্তিনিকে হত্যা করেছে নেতানিয়াহু বাহিনী। আহত হয়েছে 1.5 শতাধিক। এ নিয়ে 1 বছরের বেশি সময়ে নিহত ফিলিস্তিনির সংখ্যা 44,300 ছাড়িয়েছে। ত্রাণ সরবরাহ স্বাভাবিক না থাকায় গাজায় বাড়ছে খাবার ও বিশুদ্ধ পানির সংকট। জাতিসংঘ বলছে, এভাবে চলতে থাকলে খুব শিগগিরই প্রায় 20 কোটি মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়বে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। রাশিয়ার হামলার মাত্রা বাড়তে থাকায় ইউক্রেনের জন্য আন্তর্জাতিক সহায়তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এমন অবস্থায় ইউক্রেনে আরও নতুন নতুন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানোর হুমকি দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে বিদ্যুতের স্থাপনা লক্ষ্য করে রাশিয়ার ব্যাপক হামলার পর এ বিষয়ে বিবৃতি দিয়ে উদ্বেগ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান, ইউক্রেন বলছে 2 শতাধিক ক্ষেপণাস্ত্র আর ড্রোন দিয়ে হামলা চালিয়েছে রাশিয়া। একে ভয়ঙ্কর হামলা উল্লেখ করে বাইডেন জানান, এই ঘটনায় প্রমাণ হয়েছে রুশ আগ্রাসন থেকে সাধারণ মানুষকে বাঁচাতে ইউক্রেনের পক্ষে আন্তর্জাতিক সমর্থন বাড়ানো দরকার। ইউক্রেনের স্বাধীনতা অটুট রাখতে যুক্তরাষ্ট্র সহ 50টিরও বেশি দেশ পাশে আছে বলেও আশ্বস্ত করেছেন বাইডেন। এদিকে কাজাখস্তানের রাজধানী আস্তানা সফরে গিয়ে ইউক্রেনকে হুঁশিয়ার করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন। বলেছেন, কিয়েভ পারমাণবিক অস্ত্র সংগ্রহের চেষ্টা করলে রাশিয়ার অস্ত্র ভাণ্ডারের সব নতুন অস্ত্র ব্যবহার করবে মস্কো। পারমাণবিক অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রের উৎপাদন শুরু করা হয়েছে বলেও হুমকি দিয়েছেন তিনি। অন্যদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিচক্ষণ আর অভিজ্ঞ রাজনীতিবিদ উল্লেখ করে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। উগান্ডায় ভূমিধসে শতাধিক মানুষের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তল্লাশি চালিয়ে এ পর্যন্ত কমপক্ষে 15 জনের লাশ পাওয়া গেছে। স্বজনদের মাতমে ভারী হয়েছে পরিবেশ। টানা বৃষ্টিতে পূর্বাঞ্চলীয় বুলাম্বুলি জেলার 6টি গ্রামে ভূমিধসে বহু বাড়ি মাটি চাপা পড়েছে। রাজধানী কাম্পালা থেকে অন্তত 280 কিলোমিটার দূরে ওই ঘটনায় কাদার ঢলে অন্তত 40টি বাড়ি ভেসে গেছে। নিখোঁজ অন্তত 113 জনকে উদ্ধারের জন্য স্থানীয়দের পাশাপাশি রেড ক্রসের স্বেচ্ছাসেবকরা যোগ দিলেও দুর্যোগপূর্ণ আবহাওয়া আর পাহাড়ি এলাকা হওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। পুলিশ জানিয়েছে, প্রথম কয়েক ঘন্টার অভিযানে 6 শিশু সহ অন্তত 15 জনের লাশ উদ্ধার করা হয়েছে। আহত আরও 15 জনকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। টানা বৃষ্টির ফলে নদীর তীর উপচে পড়া পানির ঢলে শুধু বাড়িঘর, উপাসনালয় আর স্কুল ভবনই নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক সেতু। উদ্ধার অভিযানে যাওয়া নৌযান ডুবে মারা গেছেন এক প্রকৌশলী। দেশটির ইতিহাসে ভূমিধসে সর্বোচ্চ 300 মানুষের মৃত্যু হয়েছিল 2010 সালে। এই ছিল আজকের মতো। সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।